এডুকেশনাল স্টাডিজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুদের জানাই আন্তরিক অভিনন্দন। বন্ধুরা, তোমাদের প্রাইমারি এবং এসএলএসটির ইন্টারভিউ নিয়ে আমি যে সিরিজটি শুরু করেছিলাম, আজকে তার ক্লাস 12 নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ আজকের ক্লাসে আমি তোমাদের পশ্চিমবঙ্গের যে শিক্ষা ব্যবস্থা কিভাবে পরিচালিত হয়, কিভাবে বিভিন্ন দপ্তরগুলি কাজ করে, পশ্চিমবঙ্গের বিভিন্ন শিক্ষা দপ্তরগুলি কিভাবে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যায়, সেই সম্পর্কে বিস্তারিতভাবে আজকে জানবো। কারণ এই সম্পর্কে অনেকের স্বচ্ছ ধারণা নেই এবং পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার যে বিভিন্ন দপ্তর রয়েছে, প্রত্যেকটা দপ্তর সম্পর্কে কিন্তু আমাদের ওয়াকিবহাল থাকতে হবে। না হলে এগুলো থেকে তোমাদের প্রশ্ন করলে তোমরা কিন্তু উত্তর দিতে পারবে না, আর এগুলো থেকে তোমাদের প্রশ্ন করবে, কারণ তোমরা আগামী দিনে শিক্ষক বা শিক্ষিকা হতে যাচ্ছ। তাই আজকের ক্লাসটি মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে পুরোটা দেখো। আশা করছি তোমাদের আগামী দিনে যে কোনো ইন্টারভিউর ক্ষেত্রে তোমাদের কিন্তু এটা কাজে লাগবে। তাহলে চলো শুরু করা যাক আজকের মূল আলোচনা। পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষায় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানসমূহের মধ্যে প্রথমে যেটি রয়েছে, দেখো WBBPE। এটি সম্পর্কে আমরা প্রথমে জানব। দেখো, এগুলো সম্পর্কে হয়তো তোমাদের কিছুটা ধারণা রয়েছে, কিন্তু স্পষ্ট ধারণা অনেকেরই নেই। তাই এগুলো সম্পর্কে স্পষ্ট ধারণা থাকতে হবে, কারণ এগুলো নিয়ে তোমাদের নানান প্রশ্ন জিজ্ঞেস করবে। আর যেহেতু তোমরা ইন্টারভিউ দেবে এবং বিশেষ করে আগামী দিনে শিক্ষক শিক্ষিকা হবে, তো এগুলো তোমাদের জানতেই হবে, মাস্ট। এগুলো মানে জানাটা খুবই জরুরি। তো দেখো, এখানে প্রথমে দেখব WBBPE। এটা আসলে কি? দেখো, এটার পুরো নাম হলো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, যেটাকে আমরা বাংলাতে বলছি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। এবারে চলো এটা কি আমরা একটু জেনে নিই। দেখো, এটি পশ্চিমবঙ্গ রাজ্যের প্রাথমিক শিক্ষার, এখানে দেখো প্রাথমিক শিক্ষার বলতে মূলত প্রথম থেকে অষ্টম শ্রেণীকে বোঝাচ্ছে, যদিও এর মধ্যে আপার প্রাইমারিটাও রয়েছে, মানে 6 to 8। ঠিক আছে, তো মনে রাখবে প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত, অর্থাৎ প্রাথমিক শিক্ষার তত্ত্বাবধান, পাঠ্যক্রম তৈরি এবং রাজ্য সরকারের নির্দেশিকা অনুযায়ী শিক্ষার মান উন্নয়নের জন্য দায়ী একটি স্বাধীন সংস্থা। এই জায়গাটা ভালোভাবে মনে রাখবে, কারণ এটা একটা স্বাধীন সংস্থা। ঠিক আছে, এই বোর্ডটি প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য ওয়েস্ট বেঙ্গল, যেটা তোমরা জানো যে WB টেট, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল টিচার এলিজিবিলিটি টেস্ট বা WB টেট বা পশ্চিমবঙ্গের শিক্ষক যোগ্যতার পরীক্ষা কিন্তু করে থাকে, এর মতো বিভিন্ন পরীক্ষা পরিচালনা করে। তো এই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন সম্পর্কে আমরা জানলাম, তো তোমরা মোটামুটি জানো। এবারে এই সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমরা দেখব। দেখো, এটির অবস্থান, এই ঠিকানাটা তোমাদের জিজ্ঞেস করতে পারে, মনে রাখবে আচার্য প্রফুল্লচন্দ্র ভবন, DK 7/1, সেক্টর 2, সল্টলেক, কলকাতা 7,91,000। তোমরা এখানে যে ছবিটি দেখতে পাচ্ছ, এটি তোমাদের APC ভবন বা পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের যে হেডকোয়ার্টার, তার ছবি দেখতেই পাচ্ছ, এখানেতে লিখেই দেওয়া আছে। এবার আমরা দেখব যে আচার্য প্রফুল্লচন্দ্র ভবন নামকরণের কারণ কি। অ্যাকচুয়ালি এটা তো আমাদের পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষা পর্ষদ, তাহলে এই পর্ষদটার নাম পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ না রেখে কেন আচার্য প্রফুল্লচন্দ্র ভবনের নামে নামকরণ করা হয়েছে, সেটা আমরা দেখব। গতবারে এই প্রশ্নটা কিন্তু বহু জনকে জিজ্ঞেস করেছিল। দেখো, পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষা পর্ষদের নামকরণ আচার্য প্রফুল্লচন্দ্র ভবন করা হয়েছে কারণ আচার্য প্রফুল্লচন্দ্র রায় ছিলেন একজন মহান শিক্ষাবিদ এবং রসায়নবিদ, অর্থাৎ তিনি একজন শিক্ষাবিদও ছিলেন এবং রসায়নবিদও ছিলেন, এবং তার সাথে তিনি একজন প্রখ্যাত বিজ্ঞানী, যিনি বাংলা শিক্ষা এবং বিজ্ঞানের জগতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। এমনকি তিনি বেঙ্গল কেমিক্যাল, এই জায়গাটা বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠা করেছিলেন এবং তিনি শিক্ষার প্রসারেও গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তাই তার শিক্ষাগত এবং বৈজ্ঞানিক অবদানকে সম্মান জানাতে এবং নতুন প্রজন্মের কাছে তার অবদানকে তুলে ধরতে তার নাম অনুসারেই এই পর্ষদ ভবনটির নামকরণ করা হয়েছে, যা শিক্ষার ক্ষেত্রে তার অবদানকে স্মরণীয় করে রাখার একটি প্রয়াস। বুঝতে পারলে কেন APC ভবন নামকরণ করা হয়েছে? তাহলে তোমরা ছোট্ট করে যদি বলো, তাহলে এটাই বলতে পারো যে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের নামকরণ আচার্য প্রফুল্লচন্দ্র ভবন করা হয়েছে তার কারণ আচার্য প্রফুল্লচন্দ্র তিনি একজন মহান শিক্ষাবিদ ছিলেন এবং একজন রসায়নবিদ ছিলেন, এবং তিনি বেঙ্গল কেমিক্যালের মতো একটা প্রতিষ্ঠান তৈরি করেছিলেন। তার যে বিজ্ঞান শিক্ষার যে তিনি প্রসার ঘটিয়েছিলেন, তার এই অবদানকে স্মরণ করে, তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে এই ভবনটির নামকরণ করা হয় আচার্য প্রফুল্লচন্দ্র ভবন, যাতে আগামী দিনের নতুন যে প্রজন্ম বা নতুন যে শিক্ষার্থী, তাদের কাছে
এই যে মহান বিজ্ঞানী, সেই মহান বিজ্ঞানীর কাজকর্ম এবং তার যে অবদান, সেগুলো যেন স্মৃতিতে তাদের মধ্যে গাঁথা থাকে, তাই এই নামকরণ। বোঝা গেছে? ব্যাস, এবারে দেখব যে এপিসি ভবন বা যেটাকে আমরা বলছি আচার্য প্রফুল্লচন্দ্র ভবন, এর কাজ কি। দেখো, প্রথমত কাজ যদি বলি তাহলে প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন করা, পাঠ্যক্রম তৈরি করা, প্রাথমিক বিদ্যালয়গুলির তত্ত্বাবধান করা, প্রাথমিক স্কুলগুলির শিক্ষক শিক্ষিকা নিয়োগের জন্য WB টেট, মনে রাখবে ওয়েস্ট বেঙ্গল টিচার এলিজিবিলিটি টেস্ট, এই পরীক্ষা পরিচালনা করা। এখানেতে একটু লোগোটা তোমরা দেখে নেবে, এই লোগো থেকে তোমাদেরকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। এখানেতে একটি বই হাতে নিয়ে রয়েছে একজন মহিলা, একজন পুরুষ, যদিও মহিলা পুরুষ বলাটা এখানে শ্রেয় নয়, তার কারণ এরা প্রত্যেকে শিশু, তাই বলতে পারো দুইজন শিশু বা দুইজন বাচ্চা রয়েছে, একজন মেয়ে একজন ছেলে, এবং তারা বই হাতে নিয়ে রয়েছে। লোগোটা তোমরা দেখতে পাচ্ছ। এবার দেখো, আর একটা কাজ এখানে দিয়ে রেখেছি যে প্রাথমিক শিক্ষক শিক্ষিকা নির্বাচন এবং কর্তব্যরত শিক্ষক শিক্ষিকাদের জন্য বিভিন্ন প্রশিক্ষণমূলক কোর্স, যেমন তোমরা DLED করেছো, পুরো নাম জানো, ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন, বা বির্চ কোর্স যেটা আমরা বলি, তো এই রকম কোর্সগুলোকে পরিচালনা করা। এবার দেখো, এখানের গুরুত্বপূর্ণ তথ্য আমাদের এগুলো জানতে হবে যে পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষা আইন, এটা 1973 সালে পাস হয়েছিল। সেই 1973 সালে পশ্চিমবঙ্গ শিক্ষা আইন পাস হবার পর 1974 সাল থেকে পশ্চিমবঙ্গে সরকারিভাবে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা শুরু হয়। তাহলে পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষা ব্যবস্থা কত সালে শুরু হয়? 1974 সালে। মনে রাখবে, 1973 সালের প্রাথমিক শিক্ষা আইন পাস হয়, তারপর 1974 সাল থেকে সরকারিভাবে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা পশ্চিমবঙ্গে চালু হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এই জায়গাটা। তারপরে দেখো, পশ্চিমবঙ্গ সরকারের প্রাথমিক শিক্ষা বিভাগ নির্দেশ দেয় 2014 সাল থেকে রাজ্যের সমস্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 1 বছর মেয়াদী প্রাক প্রাথমিক শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে। অর্থাৎ 2014 সাল থেকে প্রাথমিকের মধ্যেই এই প্রাক প্রাথমিক এই শিক্ষা ব্যবস্থাটা কিন্তু চালু হয়েছিল। পশ্চিমবঙ্গের মোট প্রাথমিক স্কুলের সংখ্যা আপ টু ডেট তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট অনুযায়ী 49,368টি। তার দেখো, আমি পিডিএফও এখানে দিয়ে দিয়েছি, সরকার থেকে যে পিডিএফটি দিয়েছিল এবং তার যে লিস্টটা সেটাও দেখো আমি এখানে দিয়ে দিয়েছি। জাস্ট একটু জুম করে তোমাদেরকে দেখাই। তোমরা দেখো, দেখতে পাবে যে এখানে পরিষ্কারভাবে বলা হচ্ছে যে টোটাল স্কুল রয়েছে পশ্চিমবঙ্গের, এই যে 23টি জেলা, এই 23টি জেলা অনুযায়ী 49,368টি, এবং যেখানেতে তোমার একজন অথবা টিচার নেই এমন স্কুলের সংখ্যা 2,215টি। কিছুদিন আগে তোমাদের এই নোটিশটি দেওয়া হয়েছিল, সেখান থেকেই আমি কিন্তু এটা নিয়েছি। দেখো, নম্বর অফ টোটাল প্রাইমারি স্কুল আমাদের পশ্চিমবঙ্গে ডিস্ট্রিক্ট ওয়াইজ দেওয়া আছে, তো এটা তোমরা একটু মাথায় রাখবে। দেখো, এরপরে আমরা এই ডেটাটা একটু দেখতে হবে আমাদেরকে, যে পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষার জন্য মোট 727টি শিক্ষা সার্কেল রয়েছে, যা প্রত্যেকটি জেলাকে কয়েকটি সার্কেলে ভাগ করা হয়েছে বা গঠন করা হয়েছে। প্রতিটি সার্কেলে প্রায় 70টি প্রাথমিক বিদ্যালয় কিন্তু অন্তর্ভুক্ত থাকে। তাহলে টোটাল সার্কেল কতগুলি রয়েছে? 727টি মোট সার্কেল রয়েছে, এবং প্রত্যেকটি সার্কেলে 70টি করে প্রাথমিক বিদ্যালয় কিন্তু রয়েছে। এটা একটু মাথায় রাখবে। এবার দেখো, যে পশ্চিমবঙ্গের এখানটা একটু ক্লিয়ার করি। অনেকে বলবে যে তাহলে এটা যদি আমি গুণ করি তাহলে তো এটা আসবে না। আমি তোমাদেরকে বলি যে 727টি শিক্ষা সার্কেল রয়েছে এবং প্রত্যেকটি সার্কেলে 70টি প্রাথমিক বিদ্যালয় অন্তর্ভুক্ত থাকতে পারে। এটা থাকতে পারে কিন্তু, মানে এটা থাকবেই বা থাকতেই হবে এমনটা নয়, মানে 70টি প্রাথমিক বিদ্যালয় এর মধ্যে থাকতে পারে, এটা মাথায় রাখবে। দেখো, এবার দেখব আমরা পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষা পর্ষদের, অর্থাৎ গুরুত্বপূর্ণ আসনে যারা বসে রয়েছেন পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষা পর্ষদে, তো তাদের নাম এবং কোন পদে তারা রয়েছেন সেগুলো আমরা দেখব। পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান বা প্রেসিডেন্ট বর্তমানে রয়েছেন মাননীয় ডক্টর গৌতম পাল মহাশয়। পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষা পর্ষদের সেক্রেটারি রয়েছেন মাননীয় রঞ্জন কুমার ঝা মহাশয়, এবং পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষা পর্ষদের ডেপুটি সেক্রেটারি রয়েছেন বর্তমানে মাননীয় পার্থ কর্মকার মহাশয়। ব্যাস, আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, তো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন সম্পর্কে যাবতীয় তথ্য আমি এখানে কিন্তু দিয়ে দিয়েছি। এর বাইরে থেকে তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন থেকে কোনো রকম প্রশ্ন জিজ্ঞেস করবেন।
চলো নেক্সট আমরা দেখব ডিপিএসসি। দেখো ডিপিএসসি এর পুরো নাম হলো ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল। একদম তোমাদের সিরিজ ওয়াইজ কিন্তু আমি দিয়েছি, অর্থাৎ বাংলাতে যেটাকে আমরা বলি জেলা প্রাথমিক বিদ্যালয় পরিষদ। বাংলাগুলো কিন্তু অবশ্যই তোমরা জেনে যাবে, ইংরেজি তো জানবেই, তার সাথে সাথে বাংলাগুলোও কিন্তু তোমাদেরকে জানতে হবে। কারণ হঠাৎ করে তোমাকে জিজ্ঞেস করতে পারে যে ডিপিএসসি এর বাংলা কি বলো তো, তখন তোমাকে বলতে হবে জেলা প্রাথমিক বিদ্যালয় পরিষদ বা ইংরেজিতে ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল। দেখো এটা হলো পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষা পর্ষদের অধীনের মধ্যে একটি জেলা ভিত্তিক সংস্থা। কারণ ডিস্ট্রিক্ট কথাটি রয়েছে, বুঝতেই পারছো, জেলা ভিত্তিক সংস্থা যা ওই জেলার প্রাথমিক বিদ্যালয়গুলির পরিচালনা, নির্দেশনা ও তত্ত্বাবধানে কাজ করে। এই পর্ষদ প্রাথমিক শিক্ষকদের বেতন বিতরণ, মিড ডে মিল পরিদর্শন এবং সমগ্র শিক্ষা মিশন, এটা মাথায় রাখবে। বর্তমানে আর কিন্তু সর্বশিক্ষা অভিযান নেই, বর্তমানে এর নামকরণ করা হয়েছে সমগ্র শিক্ষা অভিযান, তাই এখানে আমি সমগ্র শিক্ষা লিখে দিয়েছি, ঠিক আছে। তো মিড ডে মিল, সমগ্র শিক্ষা মিশনের মতো কার্যক্রম পর্যবেক্ষণ করে। এটি পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষা আইনের অধীনে একটি প্রাথমিক শিক্ষা সংক্রান্ত সংস্থা। বোঝা গেছে? এবার ডিপিএসসির যে কাজ সেগুলো চলো আমরা দেখে নিই। যদিও কাজগুলো আমি বললাম, তবে সবিস্তারে যে কাজগুলো রয়েছে সেগুলো একটু দেখি। দেখো জেলার, যেহেতু ডিপিএসসি অর্থাৎ ডিস্ট্রিক্টের ব্যাপার রয়েছে, তাই জেলার সমস্ত প্রাথমিক বিদ্যালয়ের কার্যক্রম পর্যবেক্ষণ এবং তত্ত্বাবধান করা এর ডিপিএসসির কাজ। জেলার প্রাথমিক বিদ্যালয়ের, দেখো প্রত্যেকটা জায়গাতে আমি জেলার কথা উল্লেখ করছি কারণ এর কাজই হচ্ছে মূলত জেলা ভিত্তিক কাজ করবে ডিপিএসসি। জেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়োগ, বদলি, পদোন্নতি, ছুটি, বেতন বা সুবিধা বিতরণের দায়িত্ব পালন করা। জেলার প্রাথমিক বিদ্যালয়গুলির শিক্ষার এবং গুণগত মানোন্নয়নের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা। জেলার প্রাথমিক বিদ্যালয় সম্পর্কিত প্রশাসনিক বিষয়গুলো পরিচালনা করা, এগুলো হচ্ছে ডিপিএসসির প্রধান কাজ। এছাড়াও অনেক কাজ রয়েছে। দেখো প্রাথমিক বিদ্যালয়গুলিতে বিভিন্ন সরকারি নির্দেশনা পৌঁছানো, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ধরো একটা নোটিশ পাবলিশ করলো, সেটা সর্বদা প্রথম আসবে ডিপিএসসিতে। এবার ডিপিএসসি সেই নোটিশটি আমাদের পাঠাবে ডিআই থেকে আমাদের সেই নোটিশটি যাবে এসআই, তারপরে আমাদের প্রাইমারি স্কুলে গিয়ে পৌঁছাবে। তো এইভাবে স্টেপ ওয়াইজ হয়। আবার ডাইরেক্ট কোনো সময় একদম মানে অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়ার পরে সেগুলো স্কুলে পৌঁছে যায়। মূলত এই ধাপে বা এই পর্যায়ে কিন্তু হয়ে যায়, সেটা আমরা পরে দেখব। তো পরপর আমরা সেগুলো দেখব। তো মূলত কাজগুলো একটু দেখে নাও। তো সেরকমই বলা হচ্ছে যে প্রাথমিক বিদ্যালয়গুলিতে বিভিন্ন সরকারি নির্দেশনা পৌঁছানো ও বিভিন্ন প্রকল্প যেমন মিড ডে মিল, সমগ্র শিক্ষা অভিযান সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে কিনা তা নিশ্চিত করা। বিদ্যালয়ের ভবন নির্মাণ, পঠন পাঠন এবং অন্যান্য সব ধরনের কার্যক্রম প্রদর্শন ও তদারকি করা। মামলা, মোকদ্দমা, অসদাচরণ, অপব্যবহার এবং অন্যান্য অভিযোগের মতো অভিযোগকে তদন্ত করা। জেলার প্রাথমিক শিক্ষার সার্বিক উন্নয়নে কাজ করা এবং শিক্ষকের ঘাটতি পূরণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া। এগুলি গেল মূলত ডিপিএসসির প্রধান কাজ। এছাড়াও ডিপিএসসির অনেক কাজ রয়েছে, তো এখান থেকে তোমরা তোমাদের পছন্দ মতো 3-4টা কাজ মনে রাখবে, তাহলেই হবে। চলো এবারে আমরা ডিপিএসসি সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন দেখব। পশ্চিমবঙ্গে 1990 সালে জেলা স্কুল বোর্ডকে জেলা প্রাথমিক বিদ্যালয় পরিষদ, যেটাকে আমরা ডিপিএসসি বলছি, সেই হিসাবে পুনর্গঠিত করা হয়। এই পরিবর্তনটি 1973 সালের পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষা আইনের 37 নম্বর ধারার অধীনে করা হয়েছিল। কত সালে? না 1990 সালে, এটা মাথায় রাখবে। আর তোমরা নিজেরা তোমাদের নিজেদের যে জেলা, সেই জেলার বর্তমানে ডিপিএসসির যিনি চেয়ারম্যান রয়েছেন তার নাম কিন্তু অবশ্যই জেনে নেবে, কারণ এখান থেকে তোমাদের প্রশ্ন জিজ্ঞেস করতে পারে যে তোমার জেলার বর্তমানে ডিপিএসসির চেয়ারম্যান কে রয়েছেন। তো এটা একদম তুমি যখন ইন্টারভিউ দিতে যাবে সেই অনুযায়ী ডেটা যেটা থাকবে, যিনি ওই পদে থাকবেন তার নামটা কিন্তু অবশ্যই জেনে নেবে। এরপরে দেখো আমরা দেখব ডিআইএস। এটা অনেকে ভুল করে, অনেকে এই যে ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল যাকে আমরা বলছি, সেটা অনেকে ভুল করে ডিআই করে ফেলে। এটা আর ডিআই আর ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল দুটো কিন্তু জিনিস আলাদা। মনে রাখবে ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল এটা কিন্তু এভাবে আমাদের লিখতে হয় DI/S, এটা কিন্তু মাথায় রাখবে। অনেক সময় এটাকে তোমাদের জিজ্ঞেস করতে পারে যে ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল এটা আমরা কিভাবে লিখতে পারি বা কিভাবে বলতে পারি। অনেকে এই যে ডিআই শুধু বলে দেয়, এটা বললে কিন্তু হবে না, এটার অর্থ আলাদা। তো আমরা দেখব DI/S অর্থাৎ ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল,
এটাকে আমরা বাংলাতে বলছি জেলা বিদ্যালয় পরিদর্শক। বাংলাগুলো প্রত্যেকে ভালো করে জেনে নেবে। ইনি হলেন জেলার শিক্ষা ব্যবস্থার বিশেষ করে মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষার মান নিশ্চিত করার জন্য নিযুক্ত একজন কর্মকর্তা, যিনি শিক্ষার নীতি বাস্তবায়ন, শিক্ষা প্রতিষ্ঠানের মান মূল্যায়ন এবং শিশুদের শিক্ষার অধিকার রক্ষার জন্য কাজ করেন। অর্থাৎ যিনি ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর থাকেন, তিনি তার নিজের জেলার যে প্রাথমিকের যে শিক্ষা ব্যবস্থা বা মাধ্যমিকের যে শিক্ষা ব্যবস্থা তার উন্নতি ঘটানোর জন্য বা শিশুদের শিক্ষার অধিকার আইন রক্ষার জন্য বিভিন্ন কাজ তিনি করে থাকেন, বা তিনি স্কুলগুলিকে মানে তার জেলাতে অবস্থিত বিভিন্ন স্কুলগুলিকে তিনি কিন্তু পরিদর্শন করেন। এটাই হচ্ছে মূলত ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল। এবারে এনার যে প্রধান কাজ সেগুলো আমরা একটু দেখে নিই। বিদ্যালয় পরিদর্শন করে, অর্থাৎ নিজের জেলাতে যিনি যে জেলাতে পোস্টিং রয়েছেন সেই জেলাতে যে সমস্ত স্কুলগুলো রয়েছে তিনি সেগুলি কী করেন, পরিদর্শন করেন। শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। জেলা বিদ্যালয়গুলির কার্যকারিতা, শৃঙ্খলা এবং শিক্ষাগত পরিবেশ পর্যবেক্ষণ ও পরিদর্শন করেন। সরকারের শিক্ষানীতি ও আইন, যেমন শিক্ষার অধিকার আইন বা আরটি যে অ্যাক্ট রয়েছে 2009 অনুযায়ী, সেই আরটি অ্যাক্ট সঠিকভাবে বিদ্যালয়গুলিতে প্রয়োগ হচ্ছে কিনা তা নিশ্চিত করেন এবং জেলার শিক্ষানীতি ও নির্দেশিকা কার্যকর করেন। স্কুলের বাহ্যিক মূল্যায়ন বা এক্সটার্নাল ইভ্যালুয়েশন নিশ্চিত করেন এবং বিদ্যালয়ের কার্যকারিতা পর্যবেক্ষণ করেন। এগুলি মূলত ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুলের কাজ। ডিপিএসসির মতোই এখানেও কিন্তু প্রত্যেকেই তোমরা নিজেদের জেলার যিনি ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল রয়েছেন তার নামটা কিন্তু অবশ্যই জেনে তারপরে ইন্টারভিউ দিতে যাবে। এটা কিন্তু তোমাদের করতেই হবে, কারণ এগুলো থেকে তোমাদের প্রশ্ন জিজ্ঞেস করতে পারেন বর্তমানে ওই পদে কে রয়েছেন। এরপরে আমরা দেখব SIS। এটাও অনেকে শুধুমাত্র SI বলে দেয়, এটা কিন্তু হবে না। অ্যাকচুয়ালি SI/S অর্থাৎ সাব ইন্সপেক্টর অফ স্কুল। চলো এটা আমরা একটু দেখি। তো SIS এর পুরো নাম হচ্ছে সাব ইন্সপেক্টর অফ স্কুল, বা যেটাকে বাংলাতে বলা হয় অবর বিদ্যালয় পরিদর্শক, বা অনেক সময় বলা হয় বিদ্যালয় উপপরিদর্শক। এই অবর শব্দটা মূলত এখানে ব্যবহার করা হয়েছে কিসের জন্য না, সহকারী বা উপ এই অর্থে। অনেক সময় এই সহকারী বা উপ এই কথাটা থাকে না, তো অনেক জায়গাতে দেখবে অবর বিদ্যালয় পরিদর্শকও লেখা আছে, তার মানেই সেটা সাব ইন্সপেক্টর অফ স্কুলকেই বোঝানো হচ্ছে। এটা মাথায় রাখবে। তো এটার বাংলা জিজ্ঞেস করতে পারে কিন্তু, হ্যাঁ, কারণ অবর বিদ্যালয় পরিদর্শক এর মানেটা কিন্তু অনেকে জানে না, তখন তোমাকে জিজ্ঞেস করতে পারে যে অবর শব্দের অর্থ কী। অ্যাকচুয়ালি অবর শব্দের অর্থ হলো সহকারী বা উপ, অর্থাৎ তিনি ডিআইএস অর্থাৎ ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল যিনি রয়েছেন তার অধীনে তিনি কাজ করবেন। অর্থাৎ তিনি একজন উপ অর্থাৎ সহকারী। কার সহকারী না, DIS এর সহকারী। সেই কারণের জন্য এনাকে অবর বলা হচ্ছে, এটা মাথায় রাখবে। দেখো, ইনি হলেন পশ্চিমবঙ্গের শিক্ষা দপ্তরের অধীনস্থ একজন কর্মকর্তা, যিনি শিক্ষা ব্যবস্থার তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণের কাজে নিযুক্ত থাকেন। তিনি একটি সার্কেলের, মাথায় রাখবে, আমরা DIS যখন দেখলাম তখন দেখলাম একটা ডিস্ট্রিক্ট বা জেলাতে হচ্ছিল, এটা কিন্তু সার্কেল অর্থাৎ সাব ইন্সপেক্টর অফ স্কুল। এনার কাজটাই হচ্ছে একটি নির্দিষ্ট সার্কেল, বিশেষত সার্কেলটা কিসে গঠিত হয়, ব্লকের মধ্যে থাকে। তো সেই ব্লকের যে স্কুলগুলো রয়েছে সেই স্কুলগুলোকে পরিচালনা করা বা তার দায়িত্বে থাকেন কিন্তু তিনি, এটা মাথায় রাখবে। তো সেই ব্লকের বিদ্যালয়গুলির সার্বিক পরিদর্শনে তিনি দায়িত্ব পালন করেন। এটাই হচ্ছে SIS। এবার এনার যে কাজগুলো রয়েছে কয়েকটা কাজ আমরা দেখে নিই। দেখো এখানে যে ছবিটা দেখো দেখতে পাবে তোমরা, এখানে আমি ছবিটা দিয়েছি, দেখো এখানে যে সাব ইন্সপেক্টর অফ স্কুল এটা না বলে বলা হচ্ছে অবর বিদ্যালয় পরিদর্শক, এই কথাটা কিন্তু লেখা থাকে। তো এটা মাথায় রাখবে, এটা মানেই হলো সাব ইন্সপেক্টর অফ স্কুল, এটাকেই বোঝানো হচ্ছে। তো এর কাজগুলো আমরা একটু দেখে নিই। নিজ সার্কেলে অন্তর্গত বিদ্যালয়গুলির নিয়মকানুন পালন, শিক্ষণ পদ্ধতি এবং সার্বিক কার্যকলাপ পর্যবেক্ষণ করা, নিজ সার্কেলে বিদ্যালয়গুলির প্রশাসনিক বিষয়াদি সরকারের নির্দেশিকা যথাযথভাবে পালিত হচ্ছে কিনা তা নিশ্চিত করা, এবং শিক্ষা দপ্তর এবং বিদ্যালয়গুলির মধ্যে সংযোগ স্থাপনকারী হিসেবে তিনি কাজ করেন। এছাড়াও বিদ্যালয়ের বিভিন্ন প্রশাসনিক কাজে সহায়তা করেন এবং প্রয়োজন অনুযায়ী ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে রিপোর্ট করেন। ধরো কিছু সমস্যা হলে তিনি কাকে জানাবেন, তিনি সরাসরি জানাবেন যিনি DIS থাকবেন, অর্থাৎ যিনি ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল যিনি থাকবেন তাকে কিন্তু তিনি জানাবেন সরাসরি, কারণ তার অধীনেই কিন্তু আমাদের এই SISটা রয়েছে। দেখো এরপরে দেখব এই সম্পর্কিত কিছু তথ্য। দেখো অবর বিদ্যালয় পরিদর্শক এই
পদের মাধ্যমে বোঝানো হয়েছে যে একজন ঊর্ধ্বতন পরিদর্শকের অধীনে থাকা কোনো পরিদর্শক যখন একটি বিদ্যালয়ের পরিদর্শনে যান তখন তাকে অবর বিদ্যালয় পরিদর্শক বলা হয়। যেটা তোমাদের আমি আগেই বললাম যে অবর শব্দের অর্থ হচ্ছে সহ বা কারো অধীনস্থ। যেহেতু আমাদের এখানে আমি দেখতে পেলাম যে ডিআইএস যিনি রয়েছেন তার অধীনস্থ, তাই আমি এটাকে অবর বলছি। বোঝা গেছে? দেখো, আর প্রত্যেকেই নিজের যে সার্কেলের যিনি এসআইএস রয়েছেন সেই এসআইএস এর নাম কিন্তু তোমরা তোমাদের নিজেদের সার্কেল অনুযায়ী অবশ্যই জেনে নেবে। এরপরে আমরা দেখব সিএলআরসি। দেখো, এই সিএলআরসি এর পুরো নাম হলো সার্কেল লেভেল রিসোর্স সেন্টার। এর মূলত যে এর কাজ বা এই সার্কেল লেভেল রিসোর্স সেন্টার আসলে কি, চলো আমরা একটু দেখি। দেখো, এই সিএলআরসি মূলত স্কুলের যিনি সাব ইন্সপেক্টর পদে থাকেন বা যিনি অবর বিদ্যালয় পরিদর্শক হিসেবে থাকেন তার নেতৃত্বেই পরিচালিত। তার অফিসের কাছেই প্রত্যেকটি সার্কেলে সমগ্র শিক্ষা অভিযানের মতো সমস্ত কার্যাবলী, কর্তব্যরত শিক্ষকদের প্রশিক্ষণ, একাডেমিক সহায়তা প্রদান, ডেটা সংগ্রহ, শিক্ষা কার্যক্রমের পরিকল্পনা ও বাস্তবায়নের কাজগুলি সঠিক এবং সুন্দরভাবে করার জন্য একটি বিভাগ তৈরি করা আছে। আর সেই বিভাগটাই হলো এই সার্কেল লেভেল রিসোর্স সেন্টার বা সিএলআরসি। তাহলে সিএলআরসিটা আর কিছুই নয়, এটা মূলত আমাদের যিনি সাব ইন্সপেক্টর অফ স্কুল থাকেন তার অধীনেই বা তার নেতৃত্বেই পরিচালিত তার অফিসের কাছেই একটি বিভাগ, যে বিভাগটি মূলত সমগ্র শিক্ষা বা বিভিন্ন শিক্ষা সংক্রান্ত যে সমস্ত প্রকল্পগুলি সেগুলি সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে কিনা সেগুলি তদারকি করেন। এই তদারকি করার জন্যই এই সিএলআরসি এই সংস্থাটি বা এই যে দপ্তরটি রয়েছে। তাহলে এর মূলত কাজ কি সেগুলো আমরা দেখব, আর তার সাথেই সিএলআরসি রিলেটেড কিছু ইনফরমেশন আমরা দেখি। দেখো, এখানে বলা হচ্ছে ব্লক রিসোর্স সেন্টার, এটা আমি একটু ডিটেলসে পরে যাচ্ছি, এবং ক্লাস্টার রিসোর্স সেন্টার এটা কি, এই দুটো নিয়ে ডিটেলস আমি একটু পরে যাচ্ছি। এখানে দেখো এই ইনফরমেশনটা আমরা একটু জেনে নিই যে ব্লক রিসোর্স সেন্টার বা ক্লাস্টার রিসোর্স সেন্টারের মতো চিরাচরিত পরিদর্শন ব্যবস্থার বিকল্প হিসেবে তৈরি করা হয়েছিল এই সার্কেল লেভেল রিসোর্স সেন্টারকে। এটা মাথায় রাখবে। এর লক্ষ্য হচ্ছে যে শুধু পরিদর্শন না করে স্কুল ও শিক্ষক শিক্ষিকাদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করে এবং তাদের পেশাগত উন্নয়নে সাহায্য করা এবং শিক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করা। এটাই মূলত সিএলআরসির প্রধান কাজ। এবারে আমরা দেখব যে ক্লাস্টার রিসোর্স সেন্টার, যেটা আমি আগেই বললাম যে সিআরসি, এটা অ্যাকচুয়ালি কি। দেখো, সিআরসি ভারত সরকারের শিক্ষা মন্ত্রণালয়, অর্থাৎ আগেরটা আমরা দেখলাম যে এগুলো প্রত্যেকটাই কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ ছিল, কিন্তু সিআরসি যেটা আমি বলছি ক্লাস্টার রিসোর্স সেন্টার, এটা কিন্তু ভারত সরকারের অধীনস্থ, ভারত সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ বা অধীনে সর্বশিক্ষা অভিযানের অংশ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল এই সিআরসি। এটি ব্লক রিসোর্স সেন্টারের তত্ত্বাবধানে কাজ করে, অর্থাৎ সিআরসি এটা কিন্তু এই ব্লক রিসোর্স সেন্টারের তত্ত্বাবধানেই কাজ করে। এর প্রধান কাজ হলো শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া, স্কুলের একাডেমিক সহায়তা প্রদান করা এবং শিক্ষামূলক কর্মসূচি সুস্পষ্টভাবে বাস্তবায়ন করা, এবং ভারতের জাতীয় শিক্ষানীতির প্রেক্ষাপটে 5 থেকে 10 কিলোমিটারের মধ্যে অবস্থিত প্রাথমিক বিদ্যালয়গুলিকে একত্রিত করে একটি ফিডার সিস্টেম হিসেবে কাজ করা, যা সামগ্রিকভাবে শিক্ষার উন্নয়নে সাহায্য করে। তাহলে বোঝা গেছে যে এই যে আমাদের ক্লাস্টার রিসোর্স সেন্টার আর তোমার ব্লক রিসোর্স সেন্টার আসলে কি। অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে ভারত সরকারের অধীনস্থ বা ভারত সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ সংস্থা। এগুলো মূলত ওই শিক্ষার যে পরিকাঠামো সেই পরিকাঠামোগুলোকেই মূলত কি করে না পর্যবেক্ষণ করে। এটা আগেরগুলো আমি দেখলাম যে প্রত্যেকটাই ছিল আমাদের পশ্চিমবঙ্গ সরকারের, কিন্তু এখানে ক্লাস্টার রিসোর্স সেন্টার আর যে ব্লক রিসোর্স সেন্টার এই দুটো কিন্তু মূলত সেন্ট্রাল গভর্নমেন্টের। এটা একটু মাথায় রাখবে। দেখো, প্রত্যেকের উদ্দেশ্য কিন্তু তোমাদের ওই শিক্ষার যে পরিকাঠামো সেই পরিকাঠামোকে আরও উন্নত করা বা শিক্ষার পরিকাঠামো সঠিকভাবে ঠিকঠাকভাবে বাস্তবায়ন হচ্ছে কিনা, প্রকল্পগুলো যেগুলো রয়েছে সেগুলো ঠিকঠাকভাবে প্রয়োগ হচ্ছে কিনা, এই জিনিস নিয়ে তদারকি করাই কিন্তু এদের প্রধান কাজ। দেখো, এরপরে আমরা দেখব এই যে আমাদের পশ্চিমবঙ্গের যে প্রাথমিক শিক্ষা ব্যবস্থাটা সেটা কি কি ধাপ ওয়াইজ সম্পন্ন হয়। দেখো, প্রথমত আমাদের সবার আগে থাকে কি ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট সবার প্রথম বা ওপরে। তারপরে যেটা আমরা দেখলাম ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, তারপরে হচ্ছে ডিপিএসসি অর্থাৎ ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল, তারপরে হচ্ছে আমাদের ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল,
তারপরে সাব ইন্সপেক্টর অফ স্কুল, তারপরে সার্কেল লেভেল রিসোর্স সেন্টার, তারপরে আমাদের প্রাইমারি স্কুল। অর্থাৎ যদি আমি তোমাদের এভাবে মানে জিজ্ঞেস করতে পারে যে প্রাথমিক যে শিক্ষা ব্যবস্থার যে ধাপগুলি রয়েছে সেই ধাপগুলি তুমি পরপর বলো তো, যে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ওয়াইজ যে ধাপগুলি রয়েছে সেগুলি যদি আমি বলি, তাহলে প্রথম হবে আমাদের ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট, তারপরে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, তারপরে ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল, তারপরে ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল, তারপরে সাব ইন্সপেক্টর অফ স্কুল, তারপরে সার্কেল লেভেল রিসোর্স সেন্টার, তারপরে আমাদের প্রাইমারি স্কুল। বোঝা গেছে? এবারে এখানটাতে মনে রাখবে যে তুমি এখানে ডাইরেক্ট এটাকে না বলেও তুমি কিন্তু এসআইএস বা সাব ইন্সপেক্টর অফ স্কুল থেকে ডাইরেক্ট প্রাইমারি স্কুলও বলতে পারো। কারণ এটা বলা আর না বলা একই ব্যাপার, এটা বললেও কোনো অসুবিধা নেই, কারণ এটা মূলত এর অধীনস্থ, অর্থাৎ এর অধীনেই কাজ করে এবং এর যে অফিসটা থাকে, এসআইএস এর যে অফিসটা থাকে তার অফিসের কাছেই কিন্তু এই যে আমাদের সিএলআরসি এটা থাকে। তো তুমি এটা বলতেও পারো, না বলতেও পারো, তো না বললেও কোনো সমস্যা নেই, তুমি ডাইরেক্ট এখান থেকে একদম প্রাইমারি স্কুল এটা বলে দিতে পারো। দেখো এরপরে আমরা জানবো যে এসএসকে অর্থাৎ এর পুরো নাম কি। এর পুরো নাম হলো শিশু শিক্ষা কেন্দ্র। তোমরা অনেকেই জানো এসএসকে। তো এই শিশু শিক্ষা কেন্দ্র এটা হলো বিশেষত গ্রামীণ ও পৌর এলাকায় সুবিধা বঞ্চিত 5 থেকে 9 বছর বয়সী, এখানে বয়সটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে, 5 থেকে 9 বছর বয়সী, অর্থাৎ প্রাক প্রাথমিক থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত। তাহলে শিশু শিক্ষা কেন্দ্র আমার যে বয়সটা সেটা হচ্ছে 5 থেকে 9 বছর, আর প্রাক প্রাথমিক থেকে চতুর্থ শ্রেণী, তোমরা জানো প্রাক প্রাথমিকের কি হয় 5 বছর আর চতুর্থ শ্রেণী 9 বছর, অর্থাৎ প্রাক প্রাথমিক থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত শিশুদের প্রাথমিক শিক্ষার সুযোগ করে দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক প্রতিষ্ঠিত একটি শিক্ষা ব্যবস্থা, যা শিশুদের চাহিদা এবং আগ্রহের ওপর গুরুত্ব দিয়ে শিশুকেন্দ্রিক শিক্ষাদান পদ্ধতি অনুসরণ করে। এটাই হচ্ছে আমাদের এই শিশু শিক্ষা কেন্দ্র বা এসএসকে। চলো এই সম্পর্কিত কিছু আমরা তথ্য দেখব। এর মূল যে লক্ষ্য সেটা হলো স্কুলের বাইরে থাকা শিশুদের শিক্ষা ব্যবস্থায় আনা, অর্থাৎ স্কুলের বাইরে যে সমস্ত শিশুরা রয়েছে, আর তোমরা জানো যে 6 থেকে 14 বছর প্রত্যেকটা শিশুর জন্য অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষার কথা বলা হয়েছে, অর্থাৎ যে সমস্ত স্কুলের বাইরে যে সমস্ত শিশুরা রয়েছে তাদের যে শিক্ষায় মানে অর্থাৎ তাদের শিক্ষার আওতাতে এনে তাদের শিক্ষা দান করাই এর মূল লক্ষ্য। এই প্রকল্পের সূচনা হয়েছিল 1997 সালের 4 আগস্ট। এটা পরিচালনা করে পঞ্চায়েত এবং গ্রামীণ উন্নয়ন বিভাগ। বয়সকাল 5 থেকে 9 বছর বয়সী, অর্থাৎ প্রাক প্রাথমিক থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত। আর শিক্ষার মাধ্যম সাধারণত স্কুলের মতোই, মানে আমাদের যে সাধারণ যে স্কুলগুলো রয়েছে, যে গভর্নমেন্ট স্পন্সার যে স্কুলগুলো রয়েছে, তো সেই সমস্ত স্কুলের মতোই শিক্ষাদান বা পাঠদান কিন্তু এখানে করানো হয়। আর শিক্ষক নিয়োগের যদি কথা বলা হয় তাহলে এখানেতে মনে রাখবে প্রত্যেকটি কেন্দ্রে একজন করে শিক্ষা সহায়ক থাকে এবং 2 জন করে সহায়িকা থাকেন। বোঝা গেছে? তো এটা আমাদের গেল শিশু শিক্ষা কেন্দ্র সম্পর্কে। এবারে আমাদের শিশু শিক্ষা কেন্দ্র নিয়ে কথা বলতে গেলেই তার সাথে আমাদের একটা আছে যে এমএসকে, কারণ দুটোই আমাদের কাছাকাছি, প্রায় কাছাকাছি। কারণ এসএসকেটা বাস্তবায়ন করার পরে যখন দেখলো যে এসএসকেতে একটা ভালো সুফল পাওয়া গেছে, তখন কিন্তু এমএসকে চালু করা হলো, সেটা আমরা দেখবো ডিটেলসে। তো এমএসকে এটার পুরো নাম হলো মাধ্যমিক শিক্ষা কেন্দ্র। এটা পশ্চিমবঙ্গ রাজ্যের শিশু শিক্ষা কমিশনের অধীনে পরিচালিত এক ধরনের শিক্ষা প্রতিষ্ঠান, যা মূলত উচ্চ প্রাথমিক স্তর অর্থাৎ ক্লাস 5 থেকে 8। এবার অনেকে বলবে যে উচ্চ প্রাথমিক তো ক্লাস 6 থেকে 8 হয়। দেখো যখন এটা চালু হয়েছিল এমএসকেটা, তো তখন মূলত ক্লাস 5 থেকে 8 এটাকে উচ্চ প্রাথমিক হিসাবে মানে বলা হয়েছিল, এবং সেই হিসাবে কিন্তু ক্লাস 5 থেকে 8 পর্যন্ত শিক্ষার্থীদের জন্যই এই এমএসকে বা মাধ্যমিক শিক্ষা কেন্দ্রটা তৈরি করা হয়েছে, যেটা মূলত এই স্তরের শিক্ষার্থীদের শিক্ষা প্রদান করা এবং তাদের যে শিক্ষার যে মান সেই মান উন্নয়নের জন্য এই এমএসকে গঠন করা হয়েছিল। আর মনে রাখবে এই যে এমএসকে বা মাধ্যমিক শিক্ষা কেন্দ্র এটা মূলত অর্থাৎ যখন চালু করা হয়েছিল তখন এটা কিন্তু পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন মানে দপ্তরের অধীনে ছিল, কিন্তু বর্তমানে এটি স্কুল শিক্ষা দপ্তরের অধীনে কিন্তু রয়েছে। এবার দেখবো যে এই সম্পর্কিত কিছু ইনফরমেশন। তো দেখো মাধ্যমিক শিক্ষা কেন্দ্র এটা পশ্চিমবঙ্গে 1997 থেকে 98 সালে শিক্ষাবর্ষে চালু হওয়া শিশু শিক্ষা কেন্দ্রের সাফল্যের পর মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য
সালে মাধ্যমিক শিক্ষা কেন্দ্রটা চালু হয়েছিল। তাহলে তোমাদের আগেই বললাম, অর্থাৎ 1997-98-তে যে আমাদের শিশু শিক্ষা কেন্দ্র যেটা ছিল সেটাকে তো চালু করা হয়েছিল। এটার সুফলতা বা এটা সাফল্যের পরই যখন দেখা গেল যে এসএসকে করে, আর দেখো এগুলো মূলত গ্রামীণ শিক্ষা কেন্দ্র, এটা মাথায় রাখবে, কারণ তুমি দেখতে পেলে যে পঞ্চায়েত এবং গ্রামীণ উন্নয়ন দপ্তর, অর্থাৎ এগুলো কিন্তু প্রত্যেকটাই গ্রামীণ শিক্ষা কেন্দ্র। আর যেহেতু গ্রামীণ শিক্ষা কেন্দ্র, তাই দেখা গেল যে প্রথম যখন চালু করা হয়েছিল 1997-98 সালে প্রথম করা হয়েছিল শিশু শিক্ষা কেন্দ্র, যেটা মূলত প্রাক প্রাথমিক থেকে ক্লাস 4 পর্যন্ত। পরবর্তী ক্ষেত্রে যখন ওটা সাফল্য লাভ পেল, তখন 2003 সালে গিয়ে এই মাধ্যমিক শিক্ষা কেন্দ্র বা এমএসকেটাকে চালু করা হলো। এবার আমরা কিছু ইনফরমেশন দেখব যেগুলো আমাদের জিজ্ঞেস করতে পারে, যে বর্তমানে পশ্চিমবঙ্গের স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি রয়েছেন মাননীয় বিনোদ কুমার মহাশয়, যিনি একজন আইএএস অফিসার। পশ্চিমবঙ্গের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন প্রফুল্লচন্দ্র ঘোষ, এটা অনেকে জানতে না। প্রফুল্লচন্দ্র ঘোষ এটা অনেকে জানতে যে তিনি একজন পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন, কিন্তু শিক্ষামন্ত্রী ছিলেন বলে অনেকে কিন্তু জানতেন না, এটা মাথায় রাখবে। পশ্চিমবঙ্গের প্রথম শিক্ষামন্ত্রী কিন্তু ছিলেন প্রফুল্লচন্দ্র ঘোষ, যিনি কিন্তু স্বাধীনতার পর পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীও ছিল, অর্থাৎ তিনি প্রথম মুখ্যমন্ত্রীও ছিলেন এবং প্রথম শিক্ষামন্ত্রীও ছিলেন পশ্চিমবঙ্গের। এবার বর্তমানে পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী তোমরা প্রত্যেকেই জানো মাননীয় ব্রাত্য বসু মহাশয়। আর স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন, আমাদের ভারতের কথা বলছি, তখন তিনি হবেন মৌলানা আবুল কালাম আজাদ। আর বর্তমানে ভারতের শিক্ষামন্ত্রী রয়েছেন মাননীয় ধর্মেন্দ্র প্রধান মহাশয়। তো মূলত আজকের যে আলোচনা, সেই আলোচনা আমি তোমাদের কাছে করলাম। তো এখান থেকে অনেক ইনফরমেশন তোমরা পেলে, আর এগুলো তোমাদের জানতেই হবে, কারণ এগুলো না জানলে তোমরা মূলত দেখো প্রাইমারির ইন্টারভিউ দিতে যাচ্ছ, তাই প্রাইমারি ইন্টারভিউ দিতে গিয়ে প্রাথমিকের যে শিক্ষা ব্যবস্থার যে বিভাগ, সেগুলো কিন্তু ভালোভাবে জানতে হবে। তো বুঝতেই পারছো, সেই অনুযায়ী আমি ডিটেলসে আলোচনা করে দিলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবে, তোমাদের কিছু মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে তোমাদের মতামত জানাবে, আর অবশ্যই তোমাদের বন্ধু বান্ধবীদের মধ্যে যারা ইন্টারভিউ দেবে তাদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। সকলে ভালো থেকো, সকলকে অসংখ্য ধন্যবাদ।